হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো সামনেই আসতে চলেছে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা। তোমরা অলরেডি জানতে পেরে গেছো যে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে চলেছে। যেমনটা আমরা যে নিউজ পাচ্ছি এবং যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী 18ই মে 2025 পরীক্ষা হতে চলেছে এবং তোমরা এই তারিখটাকেই টার্গেট করে প্রস্তুতি নিতে থাকো। হাতে খুব বেশি আর সময় নেই, মাত্র 4 মাস বা 3 মাসের মতো সময় রয়েছে, কেননা জানুয়ারি শেষ। তো 3 মাসের মতো সময় রয়েছে বলতে পারো। এই 3 মাসে নিজেকে একদম একদম নিযুক্ত করে দাও এই পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য। তো আজকে আমরা কলকাতা পুলিশ কনস্টেবলের যে বিগত বছরের প্রশ্নপত্র 2023 সালে যে প্রিভিয়াস ইয়ার্স এর যে পেপার হয়েছিল সেইটা দেখবো। তাহলে একটা আইডিয়া হয়ে যাবে কি ধরনের প্রশ্ন কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাতে আসতে পারে। এবং তোমাদের অনেকেরই একটা ডাউট ছিল, তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে 18ই মে কি পরীক্ষা হবে, কেননা মিসলেনিয়াসের যে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে সেটাও কিন্তু 18ই মে। তো দেখো, ডেট যখন দেওয়া হয়েছে পরীক্ষা কিন্তু হতেই পারে, কেননা এরকম বিগত বছরে দেখা গেছে যে দুটো পরীক্ষা একই ডেটে হচ্ছে। বিশেষ করে পিএসসির পরীক্ষা এবং পুলিশ পরীক্ষা এরকম হয়েছে বিগত বছরে একই দিনে, সেটা কিন্তু নিদর্শন রয়েছে। তো ডেট যখন তোমরা পেয়ে গেছো, চোখ কান বুঝিয়ে এই ডেটটাকে টার্গেট করেই প্রস্তুতি নাও। পরীক্ষা যদি এগিয়ে আসে বা পিছিয়ে যায় তাতে যেন না তোমাদের প্রস্তুতিতে কোনো রকম খামতি না থাকে। তো যাই হোক, তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, 2023 সালে কলকাতা পুলিশ কনস্টেবলের বিগত বছরের প্রশ্নোত্তর আমরা করছি। 1 নম্বর প্রশ্ন, মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? তো চেষ্টা করো প্রত্যেকটা প্রশ্ন নিজেরাই সলভ করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন বি, 3 জোড়া। 3 জোড়া লালাগ্রন্থি থেকে থাকে মানুষের শরীরে। তো দেখো, প্রধান লালাগ্রন্থি 3 জোড়া হলো প্যারোটিড গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাব লিঙ্গুয়াল গ্রন্থি। প্রত্যেকটা গ্রন্থি 1 জোড়া করে থাকে, অর্থাৎ দুটো করে থাকে। দেখো, প্যারোটিড গ্রন্থিগুলি এগুলো হচ্ছে গ্রন্থগুলোর মধ্যে থেকে সব থেকে বৃহত্তম এবং মুখের পিছনের দিকে ম্যান্ডিবলের উপরে গালে অবস্থিত রয়েছে। তারপর দেখো, স্যাব ম্যান্ডিবুলার গ্রন্থিগুলি প্রায় আখরোটের আকারের হয়ে থাকে এবং মুখের তলায় অবস্থিত থাকে। এবং সাব লিঙ্গুয়াল গ্রন্থিগুলি সব থেকে ছোট এবং জিহ্বার নিচে অবস্থিত থেকে থাকে। তো এই 3 ধরনের গ্রন্থি মানুষ শরীরে থেকে থাকে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, প্রমাণ চাপ ও উষ্ণতায় এনটিপিতে 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? প্রমাণ চাপ এবং উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 22.4 লিটার। দেখো, প্রমাণ তাপ এবং চাপে একটি আদর্শ গ্যাসের মোল 22.4 লিটার দখল করে থাকে, যা 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 বায়ুমণ্ডলীয় চাপ হিসাবে সংজ্ঞায়িত করা হয়। এবং এটি একটি গ্যাসের মোলার আয়তন হিসাবে পরিচিত। এবং এই যে আয়তন 22.4 লিটার যে দখল করে থাকবে, এই যে আয়তনটা, এটা আদর্শ গ্যাসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র থেকে পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, রাইবোসোম। দেখো, প্রথম 3টে প্রশ্নই কিন্তু তোমাদের সায়েন্সের উপর থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, তো কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, সেটা হচ্ছে রাইবোসোম। দেখো, লাইসোসোমগুলি প্রোটিন সংশ্লেষ নয়, কিন্তু অন্তঃকোষীয় হজমের সাথে জড়িত। অর্থাৎ লাইসোসোম কিসে সাহায্য করে থাকে? কোষের মধ্যে বিভিন্ন পদার্থের হজমে সাহায্য করে থাকে। তারপর দেখো, কোষ গহ্বর হলো একটি অঙ্গাণু যা কোষের মধ্যে পদার্থ সঞ্চয় করে। আর সেন্ট্রিওল গুলি হলো কোষ বিভাজনে জড়িত থাকে, বিশেষত মাইটোটিক যে স্পিন্ডল গঠিত হয়ে থাকে সেখানে এই সেন্ট্রিওল গুলো কি হয়ে থাকে, হেল্প করে। নেক্সট, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং পরীক্ষাগুলোকে লক্ষ্য করে বিভিন্ন ব্যাচ লঞ্চ করেছে,
যেমন দেখো, আপকামিং যে কনস্টেবল পরীক্ষা তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলই রয়েছে সামনে, তো তার জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ রয়েছে, এবং এখানে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জিকে, বাংলা, গণিত, রিজনিং এবং ইংরেজি তোমরা প্রস্তুতি পাবে। এবং শুধুমাত্র তাই নয়, প্রিলি এবং মেন্স দুটো পরীক্ষার প্রস্তুতি একসাথে পাবে। তোমরা 200+ ভিডিও ক্লাস পাবে সম্পূর্ণ ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং তার উপর প্রশ্ন উত্তরের মাধ্যমে, সাথে মক টেস্ট এবং পিডিএফ থাকছে। এর সাথে আরো একটি ব্যাচ রয়েছে 80টা প্র্যাকটিস সেটের ব্যাচ, যেখানে 3500 প্রশ্ন উত্তর, বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। সাথে তোমাদের আপকামিং এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে এসআই পরীক্ষার সেরা প্রস্তুত পাবে প্রিলি এবং মেন্স দুটো পরীক্ষার একসাথে, সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক, সাথে সম্পূর্ণ থিওরি এবং প্রশ্নোত্তরের মাধ্যমে। এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করেও ব্যাচ লঞ্চ করা হয়েছে। এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ সমস্ত পরীক্ষার প্রস্তুতি এই ব্যাচ কোর্সে পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বার এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট 4 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেবার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? ভালো করে দেখো, কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এই পদটি গঠন করা হয়েছে কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য। দেখো ডিটেলসে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। ভারতীয় সংবিধানের 76 ধারায় উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্রপতি এমন একজন ব্যক্তিকে নিয়োগ করবেন যিনি ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার যোগ্য। অর্থাৎ এই 76 ধারা অনুযায়ী কে নিযুক্ত করে থাকেন এই অ্যাটর্নি জেনারেলকে? রাষ্ট্রপতি। এবং সুপ্রিম কোর্টের একজন বিচারকের সমতুল্য পদ হচ্ছে এই অ্যাটর্নি জেনারেলের। তিনি দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেলকে এই ধরনের আইনি বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দিতে হবে। অর্থাৎ ভারত সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার বিভিন্ন আইনি পরামর্শ কে দেবে? এই অ্যাটর্নি জেনারেল। এবং সংবিধানের 143 নম্বর ধারার অধীনে রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টে প্রদত্ত যে কোনো রেফারেন্সে তারা ভারত সরকারের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ এই অ্যাটর্নি জেনারেল 143 অনুযায়ী ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যে কোনো রেফারেন্সে প্রতিনিধিত্ব করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। ওকে, সিমিলারলি আরো একটা পদ রয়েছে, সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল হচ্ছে রাজ্যের ক্ষেত্রে, অ্যাটর্নি জেনারেল যেমন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে, আর অ্যাডভোকেট জেনারেল কি হয়ে থাকে? প্রত্যেকটা রাজ্যের তরফ থেকে। দেখো, এটি একটি সাংবিধানিক পদ এবং কর্তৃত্ব যা ভারতের সংবিধানের 165 ধারা অনুসারে যথাযথভাবে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ অ্যাডভোকেট জেনারেলের আর্টিকেল কত? 165। তিনি রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা হয়ে থাকেন। তিনি ভারতের অ্যাটর্নি জেনারেলের সাথে যোগাযোগ করেন এবং তাকে রাজ্যপাল দ্বারা নিযুক্ত করা হয়। অ্যাডভোকেট জেনারেলকে কে নিযুক্ত করে থাকেন? রাজ্যপাল। 5 নম্বর প্রশ্ন, নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, দোদাবেতা। দোদাবেতা নীলগিরি পাহাড়ের উচ্চতম শৃঙ্গ, এবং এটা শুধুমাত্র নীলগিরি নয়, তামিলনাড়ু তামিলনাড়ুরও উচ্চতম শৃঙ্গ। নীলগিরি থেকে আর কি প্রশ্ন এসে থাকে? পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট পর্বতমালা মিলিত হয়েছে কোথায়? এই নীলগিরি পাহাড়ে। সহাদ্রি এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের অপর নাম। ওকে, এই পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? পরীক্ষা এসে থাকে, সেটা হচ্ছে আনাইমুদি। আর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? জিন্দা গাদা। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি এককোষী জীব নয়?
সঠিক উত্তর হবে অপশন সি, ফিতা কি কৃমি, এটা কোনো এককোষী জীব নয়, বাদ বাকি ব্যাকটেরিয়া, অ্যামিবা এবং নীলাভ, সবুজ শৈবাল এগুলো সবই এককোষী জীব। 7 নম্বর প্রশ্ন, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নলিখিত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, বম্বে। দেখো ডিটেলসে, 1885 সালের 28শে ডিসেম্বর অ্যালান অক্টাভিয়ান হিউম কর্তৃক ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। আইএনসির প্রথম অধিবেশন বম্বেতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অনুষ্ঠিত হয়েছিল। বম্বেতে অনুষ্ঠিত এই আইএনসির প্রথম অধিবেশনে প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি, পরীক্ষাতে বহুবার এসেছেন। এবং এই প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন? 72 জন। এবং তৎকালীন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডাফরিন, অর্থাৎ লর্ড ডাফরিনের আমলে আইএনসি গঠিত হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন এ, কে। ঠিক আছে, কে ফর পটাশিয়াম। আচ্ছা, পি হচ্ছে, এটা হচ্ছে কি? প্লাটিনাম। এন এ সোডিয়াম। এবং পি ফর, এটা হচ্ছে ফসফরাস। তোমরা পটাশিয়ামকে পি ভেবে ফেলো না, ঠিক আছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? শর্টে এনএসই। সঠিক উত্তর অপশন বি, মুম্বাইতে অবস্থিত রয়েছে। দেখো ডিটেলসে, এনএসই 1992 সালে দেশের প্রথম ডিমেটেরিয়ালাইজড ইলেকট্রনিক এক্সচেঞ্জ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আগেও কিন্তু একটা স্টক এক্সচেঞ্জ ছিল, সেটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, শর্টে বিএসসি লিমিটেড, বম্বে স্টক এক্সচেঞ্জ নামে পরিচিত। মুম্বাইয়ের দালাল স্ট্রিটে অবস্থিত একটি ভারতীয় স্টক এক্সচেঞ্জ। 1875 সালে তুলা ব্যবসায়ী প্রেমচাঁদ রায়চাঁদ, একজন জৈন ব্যবসায়ী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কি? এই বম্বে স্টক এক্সচেঞ্জ। এবং এটি এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ এবং বিশ্বের 10ম প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? তার মানে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তো সঠিক উত্তর হবে অপশন ডি, লবণের লবণের দ্রবণ। লবণের দ্রবণ, লবণে কি থাকে? NaCl। তো NaCl ভেঙে গিয়ে কি তৈরি করে? Na+ এবং Cl- আয়ন তৈরি হয়ে যাচ্ছে দুখানা। তো এটা কি করে? তড়িৎ বিশ্লেষণ করে। ঠিক আছে, তো এই কারণে এটা কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ না, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। 10 নম্বর প্রশ্ন, ক্যাডি এই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? বিভিন্ন খেলা সম্পর্কিত শব্দ কাপ পরীক্ষাতে এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো ক্যাডি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, গল্ফ। দেখো গল্ফের সাথে সম্পর্কিত কিছু কাপ দেখে নেবো: রাইডার কাপ, প্রেসিডেন্ট কাপ, ওয়াকার কাপ, সোলহেইম কাপ এবং কার্টিস কাপ। 11 নম্বর প্রশ্ন, ডেভিড কপারফিল্ডের সাথে যদি চার্লস ডিকেন্সের সম্পর্ক থাকে, তাহলে জেমস বন্ডের সাথে কার সম্পর্ক হবে? ডেভিড কপারফিল্ড, এটা হচ্ছে একটা চরিত্র। তো সেটা কে চরিত্রটা নির্মাণ করেছিলেন বা লিখেছিলেন? চার্লস ডিকেন্স। তাহলে জেমস বন্ড একটা গুরুত্বপূর্ণ চরিত্র, তো সেটাকে কে লিখেছিলেন বা নির্মাণ করেছিলেন চরিত্রটিকে? সঠিক উত্তর হবে অপশন সি, ইয়ান ফ্লেমিং। 12 নম্বর প্রশ্ন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত রয়েছে? শর্টে CLW। সঠিক উত্তর হবে অপশন ডি, পশ্চিম বর্ধমানে অবস্থিত রয়েছে এই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। এবং এটা হচ্ছে 1950 সালে প্রতিষ্ঠিত হয়। 13 নম্বর প্রশ্ন,
কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। তো এই পরিণত হওয়াকে কি বলা হয় থাকে? আমরা মূলত কি জানি? প্রথমে কঠিন, এই কঠিন থেকে কি তৈরি হয়? তরল। তারপরে সেটাকে করলে সেটা কি পরিণত হবে? গ্যাসে। কিন্তু কর্পূরকে পরিণত মানে যদি উত্তপ্ত করি, কর্পূর আর তরল হয় না, ডাইরেক্ট গ্যাস হয়ে যায়, ডাইরেক্ট একদম গ্যাসে পরিণত হয়ে যাবে। মাঝখানের এই তরলটা কিন্তু হয় না। তো এটাকে কি বলা হয় থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, ঊর্ধ্বপাতন। ইংরেজিতে এসে থাকে কি? সাবলিমেশন। ওকে। 14 নম্বর প্রশ্ন, হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি নাম? সঠিক উত্তর হবে অপশন সি, আকরিক লোহা। বক্সাইট, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। ওকে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? চারটে অপশন রয়েছে, তার মধ্যে থেকে তিনটে প্রত্যক্ষ কর, একটা প্রত্যক্ষ কর নয়, তো সেটি কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, জিএসটি। জিএসটি এটা হচ্ছে কি ইনডাইরেক্ট ট্যাক্স। আর বাদ বাকি আয়কর, সম্পত্তি কর এবং কর্পোরেশন কর এগুলো সবই ডাইরেক্ট ট্যাক্স। দেখো, ভারত সরকার কর্তৃক ভারতের সংবিধানের 101তম সংশোধনী বাস্তবায়নের মাধ্যমে 1 জুলাই 2017 সালে এই জিএসটি কি হয়? কার্যকরী হয়। 16 নম্বর প্রশ্ন, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে। সঠিক উত্তর অপশন বি, 1930 সালে। দেখো ডিটেলসে, তারিখটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এসে থাকে। 12ই মার্চ 1930 থেকে 6ই এপ্রিল 1930 পর্যন্ত 24 দিনের এই পদযাত্রাটি ব্রিটিশ লবণের একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে কর প্রতিরোধ এবং অহিংস প্রতিবেদের একটি প্রত্যক্ষ সংগ্রাম অভিযান হিসাবে চলে। গান্ধী তার বিশ্বস্ত 78 জন স্বেচ্ছাসেবক নিয়ে এই পদযাত্রা শুরু করেছিলেন। এই পদযাত্রাটি সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত 239 মাইল অর্থাৎ 385 কিমি বিস্তৃত ছিল, যাকে তখন নবসারী বলা হতো, অর্থাৎ বর্তমানে যেটা গুজরাটে রাজ্যে অবস্থিত রয়েছে। 17 নম্বর প্রশ্ন, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন? আধুনিক ভারতের ইতিহাস থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন ডি, হরিপুরা অধিবেশন 1938 সালে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হন। এবং ত্রিপুরী অধিবেশন 1939, এখানেও সুভাষচন্দ্র বসু নির্বাচিত হন, কিন্তু গান্ধীজির সাথে মতবিরোধ দেখা দেয় এবং যে কারণে সুভাষচন্দ্র বসু 1939 সালে এই ত্রিপুরী অধিবেশন থেকেই কি করেন? কংগ্রেস পদত্যাগ করেন এবং তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। দেখো ডিটেলস, সুভাষচন্দ্র বসু সম্পর্কে তথ্য দেখব। তিনি জওহরলাল নেহরুর সাথে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন। তিনি আইএনসির হরিপুরা অধিবেশন 1983 এবং ত্রিপুরী অধিবেশন 1939-এ সভাপতি নির্বাচিত হন, কিন্তু গান্ধীজির সাথে মতপার্থক্যের জন্য ত্রিপুরী থেকে পদত্যাগ করেন। সেই জন্য তিনি কলকাতায় ফরওয়ার্ড ব্লক 1939 সালে প্রতিষ্ঠা করেন। তিনি 1943 সালে সিঙ্গাপুরে ভারতীয় সেনাবাহিনীর আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেন এবং সেখানে একটি ভারতীয় অস্থায়ী সরকার গঠন করেন। তিনি মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বোধন করেছিলেন। তার বিখ্যাত স্লোগান ছিল দিল্লি চলো, জয় হিন্দ। এবং তার আত্মজীবনী হলো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 18 নম্বর প্রশ্ন, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ওজন। ওজন মিন্স ওয়েট। 19 নম্বর প্রশ্ন,
সংহিতা, আরণ্যক, মহাভারত এবং উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, মহাভারত। মহাভারত বেদের অংশ নয়, এটা হচ্ছে বেদের থেকে একটু আলাদা। 20 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসে কালবেলার রচয়িতাকে? সঠিক উত্তর অপশন বি, সমরেশ মজুমদার। 21 নম্বর প্রশ্ন, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? সঠিক উত্তর অপশন বি, বেগুনি বর্ণের হয়। দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো একটি রাসায়নিক যৌগ যার সূত্র KMnO4। একটি জলীয় দ্রবণে এটি একটি গভীর বেগুনি বা লালচে বেগুনি রঙে প্রদর্শিত হয়। এটি প্রায়শই জীবাণুনাশক হিসাবে এবং জল শোধনের প্রক্রিয়াগুলিতে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করতে এবং জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। 22 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড ডালহৌসিকে। তাকে ভারতীয় রেলের জনক বলা হয় থাকে। ওকে, দেখো, 1853 সালে 16ই এপ্রিল বরিবন্দর মুম্বাই থেকে খানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল করেছিল এই লর্ড ডালহৌসির আমলে। 23 নম্বর প্রশ্ন, ওরাইজা স্যাটিভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? দেখো, বেশ ভালো ভালো বিজ্ঞান থেকে প্রশ্ন কিন্তু 2023 কলকাতা পুলিশ কনস্টেবল এসেছিল। তাহলে বিজ্ঞান টপিকের উপর থেকে তোমাদের জোর দিতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেইতেই। সাথে এখন বর্তমানে টেকনোলজিক্যাল কম্পিউটারেও তোমাদের প্রশ্ন দেখতে হবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, ধান। দেখো, আমের বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, গমের বৈজ্ঞানিক নাম ট্রিটিকাম অস্টিভাম, ভুট্টার বৈজ্ঞানিক নাম জিয়া মেইজ। 24, কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়? এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ছিল, কিন্তু তবু আমি এটা ঢুকিয়ে দিয়েছি এখানে। সকলেই জানো, অপশন বি, আর্জেন্টিনা। 25, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সঙ্গে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দটি যোগ করা হয়? সমাজতান্ত্রিক অর্থাৎ সোশিয়ালিস্ট এবং ধর্মনিরপেক্ষ মিন্স সেকুলার। সংবিধানের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন ডি, 42তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? 1976 সালে। 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? তরল ধাতু কোনটি? অপশন সি, পারদ। আর যদি বলতো তরল অধাতু কোনটি, তখন কি উত্তর হতো? তখন উত্তর হতো ব্রোমিন। 27, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? সঠিক উত্তর হবে অপশন এ, দেবগিরিতে। দেখো, মোহাম্মদ বিন তুগলক 1325 খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসনে অধিষ্ঠিত হন এবং 1327 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরিতে স্থানান্তরিত করেন। 28, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, প্রথম নরসিংহবর্মন। 29, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি?
ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি কেলভিন। 30 নম্বর প্রশ্ন, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখো ডিটেলসে, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 27শে জানুয়ারি 1921 সালে অস্তিত্ব লাভ করে। এই ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন জন মেনার্ড কেইন্স। 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক গঠনের আগে এটি ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ করেছিল। ওকে, নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন কি বলছে, গলগণ্ড রোগটি কিসের কারণে হয়? সঠিক উত্তর হবে অপশন ডি হাইপোথাইরয়েডিজম। 32, যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি ওজন বলা থাকে। সূত্র কি ডাব্লিউ ইকুয়াল টু এম জি। জি হচ্ছে গ্র্যাভিটি আর এম হচ্ছে কোনো বস্তুর হচ্ছে ভর। তো এই দুটোর গুণফলে কি ডাব্লিউ ওয়েট, তো সেটাই হচ্ছে কি ওজন। 33, ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের একটি উদাহরণ? সঠিক উত্তর অপশন সি হিমবাহ। 34, গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? সঠিক উত্তর হবে অপশন ডি আগ্নেয় শিলা। আর কি রয়েছে ব্যাসল্ট। পাললিক শিলার উদাহরণ কি? চুনা পাথর, কাদা পাথর। ওকে, রূপান্তরিত শিলার উদাহরণ কি? মার্বেল। ওকে, নেক্সট 35, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত বা আকবর নাম পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি হুসেন শাহ। 36, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি রায়পুর। ছত্তিশগড় রাজ্য কবে সালে তৈরি হয়? 2000 সালে তৈরি হয়, গঠিত হয়। 37, সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর হবে অপশনে প্রথম শ্রেণীর লিভার। দেখো, একটি প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বা আলম্ব বিন্দু বল এবং ভারের মধ্যে অবস্থিত থাকে। সোজা ভাষায় এটি সেই জায়গা যেখানে লিভার ঘোরে বা আলম্বিত হয়। অর্থাৎ প্রথম শ্রেণীর লিভার বলতে মাঝখানে থাকবে আলম্ব, একদিকে থাকবে ওয়েট আর একদিকে কি থাকবে বল। দ্বিতীয় শ্রেণীর লিভার হলো একটি যেখানে ভার বল এবং আলম্বের হচ্ছে হচ্ছে দেখো ভার বল এবং আলম্বের মধ্যে থাকবে, যেমন ঠেলাগাড়ি, জাঁতি বা হাতল দ্বারা খোলা দরজা। অর্থাৎ একদিকে থাকবে আলম্ব, এইখানে থাকবে ওয়েট, ঠিক আছে, এবং এইখানে থাকবে ফোর্স। আর তৃতীয় শ্রেণীর লিভার হলো যখন বল ভার এবং আলম্বের মধ্যে থাকে, যেমন একজোড়া সন্না বা মানুষের হাত, ঠিক আছে, কোনোইটি আলম্ব হিসাবে কাজ করে এবং বাইসেপস বল পেশি বল প্রদান করে এবং হাতে ভার থাকে। অর্থাৎ কি বলছে, এমন একটা হচ্ছে লিভার যেখানে হচ্ছে বল কি করবে, একদিকে হচ্ছে ভার ওয়েট এবং একদিকে আলম্ব, তার মাঝখানে হচ্ছে কি ফোর্স কাজ করবে। এইটা হচ্ছে তৃতীয়, 3 শ্রেণীর লিভার।
নেক্সট 38 নম্বর প্রশ্ন, শিখদের পঞ্চক কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? আচ্ছা আচ্ছা, আম, শিখদের পঞ্চকর ধারণ করার নির্দেশ নিজের কোন ধর্মগুরু দেন? লাইনটা বলাটা আমার একটু ভুল হলো। সঠিক উত্তর হবে অপশন সি, গুরু গোবিন্দ সিং। 39 এবং শেষ প্রশ্ন, পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, 1784 সালে। দেখো, টোটাল 40টা প্রশ্ন থাকে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাতে জিকে থেকে, কিন্তু 2023 সালে 39টা জিকে ছিল এবং একটা কি ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নটা আমি দিইনি এই কারণে, কেননা পুরানো কারেন্ট অ্যাফেয়ার্স এখন দেখ কোনো লাভ নেই। কারেন্ট অ্যাফেয়ার্স আমি যা করাবো মোটামুটি সেখান থেকে তোমরা আশা করছি পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো 39টা জিকে 2023 সালে কলকাতা পুলিশ কনস্টেবলে ছিল, সেইগুলো আমরা কিন্তু একা করে দেখে নিলাম, একটা আইডিয়া হয়ে গেল কোন কোন জায়গা থেকে বা কোন কোন সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন আসতে পারে। এবং 2023 সালের প্রশ্নপত্র কিন্তু স্ট্যান্ডার্ড ছিল। দেখো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, বিশেষ করে সায়েন্স থেকেও অনেক প্রশ্ন ছিল। তো প্রত্যেকটা সাবজেক্ট থেকেই, প্রত্যেকটা বলতে পারো টপিক থেকেও কিন্তু বেশ ভালো ভালো প্রশ্ন এসেছে। তো যেভাবে আমি ক্লাসগুলো করাবো, আগামীকাল থেকে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষারকে লক্ষ্য করে আমি মক টেস্ট নিয়ে আসবো প্রত্যেক দিন, প্র্যাকটিস সেট সকাল 7টা থেকে, সেগুলো ফলো করবে। আশা করছি তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে এখান থেকে। তো আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, অ্যাকচুয়ালি 4টে ব্যাচ কোর্স, যার যেটি প্রয়োজন রয়েছে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, বা যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এখানেই শেষ করলাম, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।